দেশের আদালতগুলোই জমি সংক্রান্ত মামলাই বেশি। এসবের সমাধানে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি অবলম্বন জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। রাজধানীতে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সংক্রান্ত অনলাইন ও কারিগরি সেবার উদ্বোধন করেন তিনি। সরকার প্রধান তার বক্তব্যে ভূমি সেবা পেতে নানা জটিলতার চিত্র তুলে ধরেন। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ পরিবার ও সমাজে অশান্তির সৃষ্টি করে, তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভূমি সেবা সহজ করতে কাজ করছে সরকার। সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। গত 17 বছর ফ্যাসিবাদের সময় কোনো জবাবদিহিতা ছিল না। বিএনপি সরকার জনগণের কাছে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ভূমি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মোহাম্মদ ইউনূস। এমন মন্তব্য সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের। আরেক সাবেক সচিব AHM শফিকুজ্জামান এমন চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় জানান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। যন্ত্রপাতি এবং পরিচালনার খরচ। রাজধানীর বনানীতে কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শিরোনামে গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বিষয়ে জনগণ জানতে পারবে কিনা, এসব চুক্তি আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় জানান সাবেক সচিব AHM শফিকুজ্জামান। যদি এমন চুক্তি করা হয় বা এমন একটা বিষয় যেটা আমরা দেখলাম যে US ট্রেড যে ডিল হয়েছে, এবং তখন আমি সরকারই ছিলাম, এবং সেখানে আপনার নন ডিসক্লোজার বলে আপনার কারোর সাথে আলোচনা করা হলো না, যে ডকুমেন্টটা দিল সেটা স্বাক্ষর করা হলো, এই জায়গাটা কিন্তু জনগণকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে। এবং এই বিচ্ছিন্ন রাখার কারণেই কিন্তু এই মাঝে মাঝে আপনার এরকম বিস্ফোরণ হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দিলে কোনোভাবেই চলবে না, মোহাম্মদ ইউনূসের এমন দাবির সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। মার্কিন বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতাও করেন তিনি। 25 বছরের গোলামির চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম, এইটা কি? এটা তো বহুজন আমাকে এরকমও বোঝাবার চেষ্টা করেছে, এছাড়া আমাদের গার্বেজ বাঁচত নাকি? তো গার্বেজ কি সত্যি বাঁচত না? মানে এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? তাহলে আমার ইন্টারেস্ট আছে, তার ইন্টারেস্ট নাই, সেটার একটা ব্যবসা হতে পারে? কিন্তু আমরা সেরকম তত্ত্ব প্রচার করবার চেষ্টা করেছি। স্বাধীনতার পর বিদেশিদের সাথে সব চুক্তি প্রকাশের দাবি করে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, ইউনূস গোলামির উপর গোলামি চুক্তি করেছেন বলে সমালোচনা রয়েছে। এই চুক্তি করার ব্যাপারে উনি যে সময়টা নিয়েছেন, সেই সময়টা খুব ইম্পর্টেন্ট, এবং এই সময়ে উনি এটা নৈতিকভাবে করতে পারেন না। উনি এটা অন্যায় করেছেন, এটা বাংলাদেশের মানুষের সাথে অবিচার করেছেন, গোলামির চেয়ে গোলামির চুক্তি করেছেন ডক্টর ইউনূস। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, নিজস্ব ভিত্তি নির্মাণ করে এর সাথে বিদেশি বিনিয়োগের সমন্বয়ে উন্নয়ন করতে চায় সরকার।
শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম অধিবেশনে যেসব অধ্যাদেশ পাশ হয়নি সেগুলো রিভিউ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। চিফ হুইপ বলেন, বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের যোগ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। সংসদে সাউন্ড সিস্টেমের সমস্যার সমাধানে রোববার প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে। জাতীয় সমস্যায় সরকার ও বিরোধী দল একসাথে কাজ করছে। জ্বালানি তেলের সংকট যেমন সমাধান হয়েছে, সেভাবেই বিদ্যুতের সমস্যাও সরকার ও বিরোধী দল মিলেই সমাধান করবে বলে আশা প্রকাশ করেন চিফ হুইপ। নুরুল ইসলাম মনি বলেন, যারা দারিদ্র্য সীমার নিচে আছে তাদের উত্তরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বাজেট সেশনে কি কেমন করে আগাবো সে বিষয় নিয়ে কথা হয়েছে। তার বাজেট সেশনের কার্যক্রম নিয়ে কথা হয়েছে। নারী সংরক্ষিত নারী সদস্যরা সেখানে আসবেন, সে ব্যাপারে কথা হয়েছে। তারপরে আমরা নেক্সট পার্লামেন্টারি কমিটিগুলো করব, সে ব্যাপারে কথা হয়েছে। আমাদের সাউন্ড সিস্টেমটা প্রবলেম, সে ব্যাপারে কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী রোববার দিন ইনশাল্লাহ সকাল 9:30টার সময় তাকে একটা প্রেজেন্টেশন দিবে আমাদের পিডব্লিউডি। দেশে চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি আছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, ঈদের আগে পশু চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। অন্যদিকে শুধু বিরোধিতার জন্য সরকারের ভালো কাজের সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। মঙ্গলবার এক সেমিনারে এসব কথা বলেন দুই মন্ত্রী। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসছে পশুর হাট, বাড়ছে দেশি পশুর চাহিদা। কোরবানির জন্য দেশে মোট 1,34,23,000 গবাদি পশু মজুদ আছে, যা চাহিদার তুলনায় 22 লাখ বেশি। ঢাকায় এক সেমিনারে এসব তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, সীমান্তে পশু চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণাপত্র থেকে বাস্তব পদক্ষেপ, চ্যালেঞ্জ ও এগিয়ে যাওয়ার পথ শীর্ষক সংলাপের আয়োজন করে সিটিজেন ডায়ালগ। এতে যোগ দেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তার আলোচনায় গুরুত্ব পায় সরকারের খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচি আমরা কেন শুরু করেছি? এই সকল দিক বিবেচনা করেই। আপনি বলছেন দখলের কথা, আপনাকে যদি খনন না করেন তো সেখানে তো দখলই হবে। আলোচনায় নদীপথের সুরক্ষা, মৎস্য সম্পদের সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বক্তারা। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়াই এ সরকারের প্রথম লক্ষ্য। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে 5 দিনে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় পাটের বাজার ও চাহিদা দিনকে দিন বাড়ছে। বাংলাদেশ থেকে বর্তমানে কাঁচা পাট ও পাটজাত পণ্য ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্তত 12টি দেশে রপ্তানি হচ্ছে। বিশ্বজুড়ে পাটের চাহিদা বাড়লেও সাম্প্রতিক সময়ে রপ্তানি কিছুটা ধীরগতি। ব্যবসায়ীরা জানান, সহজ শর্তে ঋণ, নিত্য নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও কারখানা উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। সর্বোপরি আমাদের একটা বাজার গবেষণা দরকার, যে এই যে মার্কেট রিসার্চ বলি বা সার্ভে, সেই বিষয়টাকে আমরা ওনাদেরকে একটু ওনাদের বিবেচনায় নিতে বলেছিলাম। তেজগাঁওয়ে পাট পণ্য মেলার উদ্বোধনে বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পাট পণ্যের মান ও বাজার সম্প্রসারণে কাজ চলছে। আর প্রতিমন্ত্রী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আমাদের যে কর্মপরিকল্পনা নিলে সত্যিকার অর্থে সেক্টরের সুবিধা হবে। সরকারের স্বার্থ, সংশ্লিষ্ট সরকারের অবস্থান, দেশের স্বার্থ সবকিছু মিলিয়ে আপনাদের স্বার্থকে একত্রিত করে আমরা সামনের দিকে একটা পলিসি করতে চাই। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি 1 বিলিয়ন থেকে 5-7 বিলিয়ন করতে হবে। আর পাট বীজে স্বয়ংসম্পূর্ণ অর্জনের পাশাপাশি সরকারি পাট কলগুলো বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে।
তো একসময় রপ্তানি আয়ের 90% যে খাত ছিল সেটি এখন চলে এসেছে 2%। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। পাট পণ্যের বৈচিত্র্যকরণ নিশ্চিতের পাশাপাশি কৃষক যাতে পাটের ন্যায্য মূল্য পায় তাও নিশ্চিত করতে হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 2 অর্থ বছরের কর কাঠামো আগেই নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। এতে আয় না বাড়লেও আগামী বাজেট থেকে বাড়তি করের চাপে পড়বেন ব্যক্তি শ্রেণীর করদাতারা। চলতি বাজেট অনুযায়ী আগামী 2 অর্থ বছর করমুক্ত আয়ের সীমা বেড়ে হচ্ছে 4.25 লাখ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত সীমা আরও বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। এই সকল সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া। আগামী 2026-27 ও 27-28 অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতারা কি হারে কর দেবে তা নির্ধারণ করে গেছে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়। তবে আয়ের স্তর ও কর হারে আনা হয় ব্যাপক পরিবর্তন, ফলে নতুন করে হিসেব করতে হচ্ছে করদাতাদের। আগামী 2 অর্থ বছরে 3,75,000 টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এরপরে 3 লাখ টাকার জন্য 10%, পরবর্তী 4 লাখ টাকায় 15%, পরবর্তী 5 লাখ টাকার জন্য 20% এবং তার পরবর্তী 20 লাখ টাকা আয়ের জন্য 25% এবং অবশিষ্ট টাকার জন্য 30% হারে আয়কর দিতে হবে। এদিকে চলতি অর্থ বছরে করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা। এর পরের 1 লাখ টাকার জন্য 5%, পরবর্তী 4 লাখ টাকার জন্য 10%, পরের 5 লাখ টাকার জন্য 15%, এভাবে সর্বোচ্চ 30% হারে আয়কর দিতে হচ্ছে। প্রতিটি স্তরে কর হার 5% করে বাড়ানোয় নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ ধনী সবাইকে বাড়তি হারে আয়কর দিতে হবে। নতুন করদাতাদের আয়ভেদে সর্বনিম্ন 1,000 টাকা আয়কর দেওয়ার বিধান করেছে বিগত সরকার। তাদের করমুক্ত আয়সীমা পার হলেই 1,000 টাকা কর দিতে হবে। 5 লাখ টাকা যদি করেন সেটা আমাদের যেটা অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে ডিমান্ড, কারণ এখন প্রত্যেকেই কিন্তু নিজের ঘর ভেঙে অথবা পুঁজি ভেঙে অথবা ধার করে তার সংসার চালাচ্ছে। তাদেরও তো একটা নিঃশ্বাস ফেলানোর একটা স্পেস লাগবে। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5 লাখ টাকায় যৌক্তিক। 3,75,000 থেকে 4.5 লাখ 5 লাখ করে দিলে তো বিশাল অঙ্কের রাজস্ব হানি হবে না। আসলে এর চেয়ে বেশি টাকা তো আপনার এই রাজস্বের মধ্যে নাই। আপনার দেখা যাচ্ছে যারা রিটার্ন দেয় আমরা বারবার তাদের কাছেই যাচ্ছি, কিন্তু যারা রিটার্ন দিচ্ছে না তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। আগামী অর্থ বছরের বাজেটে অন্তর্বর্তী সরকার ঘোষিত করমুক্ত আয়সীমায় বহাল রাখতে চায় এনবিআর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে পতেঙ্গায় জেট ফুয়েল, ডিজেল সহ 17,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পতেঙ্গার চেয়ারম্যান ঘাটা এলাকার একটি গুদামে জ্বালানি তেল আনলোড করার সময় একটি গাড়িসহ তেলের ড্রাম জব্দ করা হয়। অবৈধভাবে মজুত করা এসব তেল কালোবাজারে বিক্রি করা হতো বলে ধারণা করা হচ্ছে। অভিযানে জেট ফুয়েল বহনকারী পদ্মা অয়েলের একটি জ্বালানিবাহী গাড়িও জব্দ করা হয়েছে। গত 27 মার্চ একই স্থানে 6,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছিল। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ বৃদ্ধি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যারা এই ধরনের কালোবাজারের সাথে জড়িত তাদেরকে আটক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।